আমার স্বামী নতুন বর বেশি নতুন বউ নিয়ে পাশের রুমে বাসর ঘরে ঢুকলো বাসর করার জন্য। আর আমি দাঁতে দাঁত চেপে বুক চাপড়িয়ে একা একা কাঁদছি। এ বাড়িতে দেখার মতো কেউ নাই, কারণ সবাই তো মিলেই আমার স্বামীকে বিয়ে দিয়ে বাসর ঘরে ঢুকালো। আর আমার তো দুনিয়াতে কেউ নাই যার কাছে আমি আমার কথাগুলা বলতে পারবো। আমার স্বামীকে অনেকবার বলেছিলাম, অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু সে শোনেনি, সে আমার দুঃখ কষ্টটা বুঝেনি। তবে কয়েক মাস আগে আমাদের সংসারটা ঠিক অন্যরকম কাটছিল। কত সুখময় মধুময় ছিল আমাদের দুইজনের সম্পর্ক, কত সুন্দর ছিল আমাদের পরিবারটা। হুট করেই যেন কালো অন্ধকার মেঘের মতো নেমে এলো এই অশান্তিটা। হুট করে একদিন আমার ভাসুর আমার হাজব্যান্ডকে ফোন করে বলছে আমার শাশুড়ি নাকি অসুস্থ হয়ে পড়েছে। আর আমরা যেহেতু আলাদা বাসায় থাকতাম, তো আমরা দুজনেই দেখতে গেলাম। আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে দেখে বলল, তোর জন্য আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি আর এত চিন্তা করতে পারছি না, আমি আমার নাতিপুতির মুখ দেখতে চাই, তুই কবে বিয়ে করবি? তোকে বিয়ে করতেই হবে, আমার নাতিপুতি চাই। তো আমি হুট করে বলে উঠলাম, আম্মা আপনি এগুলা কি বলছেন? আপনি কেন আমার সংসার ভাঙতে চাচ্ছেন? আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে বলল, মা তুমি এগুলা কি বলছো, আমি এটা কখনোই করতে পারবো না। তো আমার শাশুড়ি বলল, তুই যদি না করিস আমি আজকে থেকে খাওয়া দাওয়া কিচ্ছু করব না, তারপরে তুই দেখবি আমার কি হয়। তারপরে আর কি অনেক কথাবার্তা হলো, বোঝানো হলো। তারপরে আমরা দেখে আবার আমাদের বাসায় ব্যাক করলাম। আমরা আসার পরে 4-5 দিন পরে শুনতে পেলাম আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো আমরা আবার ছুটে গেলাম হাসপাতালে। যে আমার শাশুড়ির সেই একই কথা আমার জামাইকে এবং গোটা পরিবারের মানুষ বলছে যে বিয়ে করে, আমাকেও বলছে বোঝানোর জন্য। তো আমি কিভাবে বোঝাবো বলেন? আপনারাই বলেন। একটা মেয়ে তার হাজব্যান্ডকে আর একটা মেয়ের সঙ্গে কি শেয়ার করতে পারে, মেনে নিতে পারে তার হাজব্যান্ড আরেকজনের হাজব্যান্ড? এটা কখনোই সম্ভব না, কখনোই পারবে না। তারপরে আমরা দুজনে চলে আসলাম আবারও বাসাতে। তো আমি বেশি কান্নাকাটি শুরু করলাম। তো আমার হাজব্যান্ড বলল, এটা কখনোই সম্ভব না, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, তুমি টেনশন করো না। তারপরে হচ্ছে আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড মাঝে মাঝে দেখতে যেত, জান না কি বলতো, আস্তে আস্তে যেন আমার হাজব্যান্ড কেমন পাল্টাতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আমাদের দুজনের মধ্যে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে। তারপরে হাজব্যান্ড একদিন আমাকে বলল 2 মাস পর যে মা একটা মেয়ে দেখেছে, সেই মেয়েকে আমাকে বিয়ে করতে হবে, বাড়ির সবাই চাপ দিচ্ছে, এখন তোমার মতামত কি আমাকে জানাও। আমি অভিমান করে বললাম যে আমি কি বলবো, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তারপরে পরিবারের সবাই মিলে আমার হাজব্যান্ডের একটা বিয়ে দিল, যেখানে সবাই খুশি ছিল, সবাই উপস্থিত ছিল। আমি ছিলাম না, এমনকি আমি জানতামও না। হুট করে আমার হাজব্যান্ড একদিন এসে বলছে বিয়েটা সেরে আসলাম, তবে তুমি মন খারাপ করো না, আমি তোমাকে ছাড়া কখনো ওই মেয়ের কাছে যাব না। তো আমি সেটাই মেনে নিলাম, কি করব, যেটাই কপাল নিয়তি সেটাই মেনে নিতে হবে। তারপরে দেখতাম 1 মাস 15 দিন পর পর ওই বাড়িতে যেত আমার শাশুড়িকে দেখা করার নাম করে আমার হাজব্যান্ড। তো আমি সেটাই সরল মনে বিশ্বাস করতাম। আস্তে আস্তে আর কি ঘন ঘন যাওয়া শুরু করলো এবং ফোনেও অনেকক্ষণ কথা বলতো। আমি কিছু বললে আমাকে বলতো যে তুমি যেটা ভাবছো সেরকম কিছু না। আমিও আর কি সেটাই বিশ্বাস করতাম, কারণ ও বেশিরভাগ সময় তো আমার কাছেই থাকতো। একদিন দুজনেই একসঙ্গে বসেছিলাম, তবে কেউ কারোর সঙ্গে কথা বলছি না। হুট করে তামিমের ফোনে দেখছি বড় ভাবি ফোন করেছে। ফোনটা আমিই রিসিভ করলাম। তো ভাবিকে সালাম দিতে ভাবি বলল, তামিম কোথায়? ওর বউয়ের যে ডেলিভারির সময় হয়ে আসছে, ও কেন আসছে না? ও না থাকলে হসপিটালে যাবে কে? আমি কথাটা শুনে পুরো আকাশ থেকে জমিনে পড়লাম। এত কষ্ট পেলাম, এত কষ্ট পেলাম, বুকটা ফেটে যাচ্ছিল। তারপরে দাঁতে দাঁত চেপে তামিমকে বললাম, তোমার বউ যে প্রেগনেন্ট সেটা তো আমাকে তুমি বলনি। ও বলল, এক কথায় উত্তর দিল, তুমি বললে কষ্ট পেতে। তারপর আর কি করব, তামিম চলে গেল, বাচ্চা হলো। আমিও বাচ্চাটা দেখতে গেলাম হাসপাতালে। তবে আমি এক কোণে দাঁড়িয়েছিলাম, সবাই কি খুশি, আমি যে সেখানে ছিলাম আমার দিকে কারো খেয়ালই ছিল না। তারপর বাচ্চা নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে চলে আসলো। বাচ্চাটা হওয়ার পর থেকে তামিম আর আমার বাসায় থাকতো না, ওই বাসাতেই থাকতো। তবে মাসে 1 বার আসতো বা 2 বার আসতো। আস্তে আস্তে বাচ্চার বয়স যত বাড়তে থাকলো ওর আসার টাইমটাও আরো বেড়ে গেল। 2 মাসে 1 বার আসলে আসতো, না আসলে না আসতো, এভাবেই আমার কাটতো। কিন্তু আমি আর কষ্ট সহ্য করতে পারছিলাম না। একদিন তাকে ফোন করে বললাম যে তুমি একটু বাসায় আসবা, তোমার সঙ্গে একটু দরকার আছে। সে বলল আচ্ছা দেখছি, কিন্তু সে আর আসেনি। আমার এত কষ্ট হচ্ছিল, তাকে না দেখে থাকতে পারছিলাম না। আমি চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। আমার যাওয়া দেখে কেউ খুশি হয়নি। কেউ জিজ্ঞেস করলে আমি বললাম যে আমি বাচ্চাটাকে দেখতে আসছি। তো দেখলাম আমার হাজবেন্ড এবং তার বউ বাচ্চা খুব হাসি খুশি আছে। বাচ্চার বয়স আজকে 6 মাস। তারপরে বাচ্চাটাকে একটু কোলে নিয়ে আদর করে তামিমকে বললাম একটু বাসায় 2-1 দিনের মধ্যে
মধ্যে আসতে পারবে, একটু কথা আছে। তারপর অপেক্ষা করতে থাকলাম। আসলো 5 দিন পর। আসার পরে আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি আর পারছি না, আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। হয় তুমি আমার কাছে থাকো, না হলে আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও, আমি আর থাকতে পারছি না। ও বলল আমি তো ওখানে থাকতে চাই না, আমি তোমার কাছেই থাকতে চাই, কিন্তু বাচ্চাটাকে ছেড়ে আমি থাকতে পারি না, যেই কারণে আমাকে যেতে হয়। তো আমি বললাম তুমি তোমার বাচ্চাটাকে অনেক ভালোবাসো তাই না, তাহলে আমার মূল্য কোথায় বলো তো? আমি যে তোমার সঙ্গে 10 বছর সংসার করলাম, এই 10 বছরে কি কোনো মূল্য নেই তোমার কাছে? তোমার ওই 2 বছরের সংসারই কি তোমার কাছে সব হয়ে গেল? আজকে আমার বাচ্চা নেই বলে আমি কি তোমার কাছে কিছুই না? ও আমাকে জড়াই ধরলো, কিন্তু ও জোর দিয়ে বললো না ও আমার কাছে থাকতে চায়, আমাকে ছেড়ে যেতে চায় না, আমাকে হারাতে চায়। আজকে আমাদের ডিভোর্সে প্রায় 20 বছর হয়ে গেল। বুকের মধ্যে চাপা একটা কষ্ট আছে, তবে নিজেকে খুব মুক্ত লাগে, ভালো লাগে। আর কারোর জন্য জেনারেল গ্রিল ধরে রাস্তা তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে যায় না, কান্না করতে করতে চোখের পানি ফুরিয়ে যায় না। আজকে আমি স্বাধীন, আমি মুক্ত। আমার যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আজকে আমার খুব ভালোই চলে, আমি খুব ভালোভাবে দিন পার করতে পারি। তামিমের সঙ্গে কথা হওয়ার পরে ও যে চলে গিয়েছিল, তারপর আমি তাকে ডিভোর্সটা দিয়েছিলাম, কারণ ওর চোখে আমার জন্য একটুকু ভালোবাসা আমি দেখতে পাইনি। ওর কোথাও আমি ছিলাম না। আমার 10টা বছর ওর সঙ্গে সংসার করা, 10টা বছরের এক মুহূর্ত ওর মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম না, তাই ওকে মুক্ত করে দিয়েছিলাম। আমি কষ্ট পাই তো কি হয়েছে, ভালোবাসার মানুষটা তো ভালো থাক। দরকারি কাজে একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে ট্রেন ধরে আবার ঢাকাতে আমার ঠিকানায় ফিরবো। ট্রেনে উঠে কেবিনের এক কোনায় চুপচাপ বসেছিলাম। হুট করে একটা মেয়ের কথা কানে ভেসে আসলো। সে কেবিনের মধ্যে ঢুকছে আর ফোনে কাকে যেন বলছে, আমি আর পারছি না সংসার করতে। আমার শাশুড়ি বলেছে আমার হাজবেন্ডকে আবার বিয়ে দিবে, আমার সঙ্গে সংসার করতে হবে না, কারণ আমার বাচ্চা হয় না। বাচ্চা না হলে কি আর একটা বিয়ে করতে হবে বাবা? আমি চলে আসছি, ওরা আমাকে আর রাখবে না। কথাটা শুনেই আমার চোখ ছলছল করে উঠলো, চোখ দিয়ে গড়ে টপ টপ করে পানি পড়লো। আমাকে কাঁদতে দেখে মেয়েটা বলল, আন্টি আপনার কি হয়েছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, মা তোমার কথাগুলো শুনে আমার সেই আগের কথা মনে পড়ে গেল, আমার সঙ্গেও ঠিক এরকমই ঘটেছিল মা। সে আগ্রহ নিয়ে বলল, আন্টি আমার সঙ্গে আপনি বলতে পারেন, অনেক সময় অনেক কিছু বললে নিজেকে অনেকটা হালকা লাগে। তারপর তার সঙ্গে অনেক কথাই বললাম, বলতে বলতে এয়ারপোর্ট স্টেশনে এসে পৌঁছে গেলাম। মেয়েটাও দেখলাম সেখানেই নামবে আমার সঙ্গে। দুজনে একসঙ্গেই নামলাম। নামার পরে হুট করে একটা পরিচিত কণ্ঠ বলছে, মা নীলা। আমি কণ্ঠটা শুনেই অবাক হয়ে পিছনে তাকালাম। দেখলাম আমার হাজবেন্ড তামিম। বয়স হয়ে গেছে, চুলে পাক ধরেছে, পাঞ্জাবি পরে একটা চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার মেয়েকে ডাকছে। এতক্ষণ ধরে আমি যার সঙ্গে কথা বলছিলাম সেই তার মেয়ে। নিয়তি কেমন দেখুন, আজকে আমার সঙ্গে যেটা করবে কালকে আপনার সঙ্গে ঠিক সেটাই হবে, এটাই কিন্তু নিয়তি। আমি কোনো কথা না বলে সামনে দিয়ে হেঁটে চলে আসলাম। পিছনে তাকাতে বড্ড ইচ্ছে করছিল, কিন্তু তাকাইনি। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি, হে আল্লাহ তুমি কোনো নারীকে নিঃসন্তান রেখো না। আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে এবং এরকম আরো অনেক ধরনের গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।